এক ছুটির দিনে হাতে তেমন কোনো কাজ ছিল না, বাড়িতে আমি একাই ছিলাম। গিন্নি দিন দুয়েক আগে তার বাপের বাড়িতে গেছেন। আমি গড়িমসি করতে করতে বেলার দিকে বিছানা ছেড়ে উঠলাম। মুখ হাত ধুয়ে চা বানিয়ে দুটো ভাতে ভাত চাপিয়ে দিলাম। খোলা জানলার দিকে তাকিয়ে এক মনে কিশোরীর কথা ভাবছিলাম। কিশোরী দুদিনের জন্যে ওরই মেসের একটি ছেলের বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে বর্ধমান গেছে। আজ বিকেলের ট্রেনে ফেরার কথা, মেসে পৌঁছতেও রাত হয়ে যাবে। কিশোরী থাকলে সময়টা বেশ কেটে যেত। আমি না হয় ওর মেসেই চলে যেতাম, অথবা খবর পেলে ও নিজেই আমার কাছে চলে আসতো। কিন্তু সে উপায় নেই, কি আর করা। দিনটা কোনো মতে গৃহস্থালী কাজকর্মের মধ্যে কাটিয়ে দিয়ে বিকেলে খেলার মাঠে চলে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ কোত্থেকে একরাশ কালো মেঘ এসে গোটা আকাশটাকে ঢেকে দিল। দু চার ফোঁটা জল পড়তেই আমি উঠে পড়লাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। পাশেই বাসের গুমটি। আমি ছাউনিতে গিয়ে দাঁড়াতেই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হলেই আমার মনটা আনচান করে ওঠে। পা দুটো আপনা থেকেই ধাবিত হয় মঠ লেনের সেই সরু গলির ভিতরে, ঠাকুর মশায়ের বাড়িতে। কিশোরীকে ছাড়া পারতপক্ষে আমি তারানাথের বাড়িতে যাই না। তবে সেদিন পরিস্থিতিটা অন্যরকম ছিল। তাই হাতের কাছে একটা বাস পেয়ে উঠে পড়লাম সঙ্গে সঙ্গে। বাস থেকে নেমে দেখি অবাক কাণ্ড। ছাতা মাথায়, কাঁধে ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে কিশোরী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সহাস্যে বলল, দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। ট্রেন থেকে নেমে যে বাসে চেপেছিলাম সেটা এদিক দিয়ে ঘুরে যাচ্ছিল। বৃষ্টির আবহাওয়া দেখে মনে হলো তুমি আজ মঠ লেনে যেতে পারো। তাই এখানে দাঁড়িয়ে তোমার জন্যই অপেক্ষা করছিলাম বিভূতি ভায়া। এর আগেও অবশ্য দু একবার এমনটা হয়েছে। আমি আমার মতন রওনা দিয়েছি, রাস্তায় কিশোরীর সঙ্গে দেখা হয়ে গেছে। যাই হোক, এরপর আর কথা না বাড়িয়ে কিশোরীর সাথে হাঁটা লাগালাম। একটানা বৃষ্টির ফলে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। বেশিরভাগ দোকানের সামনেই জল থই থই করছিল। কিশোরী কিন্তু সেই পরিস্থিতিতেও ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শোর প্যাকেট নিতে ভুলল না। মোড়ের মাথায় এসে দেখলাম তেলে ভাজার দোকানটা বন্ধ রয়েছে। অথচ এমন বাদলার দিনে চারিমায়ের হাতে তৈরি ওই সুস্বাদু আদা চায়ের সাথে তেলে ভাজা না হলে ঠিক জমবে না। তাই বেশ কসরত করে হলেও অন্য একটি দোকান খুঁজে শালপাতার চ্যাঙাড়িতে গরম গরম তেলে ভাজা নিয়ে নিলাম। আমরা যখন মঠ লেনে সেই বিখ্যাত গলির ভিতর পৌঁছলাম, তখন বৃষ্টির তেজ কিছুটা কমে এসেছে। দেখলাম সদর দরজা আলগা করে ভেজানো রয়েছে। আলতো করে টোকা দিতেই খুলে গেল। আমি আর কিশোরী বেশ অবাক হয়ে ভিতরে প্রবেশ করতে যাব, এমন সময় চারি হাতে গামছা আর জলের ঘটি নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো। চারিকে দেখে মনে হলো সে আমাদের আসার অপেক্ষাতেই প্রস্তুত হয়েছিল। আমাদের দেখে মিষ্টি হেসে বলল, আসুন কাকাবাবু, বাবা মশাই আন্নিকে বসার আগে দরজাটা খুলে রেখে গেছেন। বললেন চারিমা। তোর কাকাবাবুরা আজ আসছেন, হাত পা ধোবার জল, গামছা সব প্রস্তুত করে রাখিস মা। আমি আর কিশোরী বিস্ময়ে হতবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম। ওনার অলৌকিক ক্ষমতার পরিচয় এর আগেও পেয়েছি, তবু প্রতিবার যেন নতুন করে পরিচিত হই। সত্যিই উনি সিদ্ধ পুরুষ, এক আশ্চর্য দৈব ক্ষমতার অধিকারী। শালপাতার চ্যাঙাড়িটা চারিমায়ের হাতে ধরিয়ে দিতে সে হাসি মুখে বলল, আপনারা ঘরে গিয়ে বসুন কাকাবাবু, আমি চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। ঠাকুরমশায়ের এই একরত্তি মেয়েটা বড়ই শান্তশিষ্ট এবং ধীর স্থির। মুখে সবসময় হাসি লেগেই থাকে। চারি রন্ধনশালার দিকে চলে গেল। আমরাও বৈঠকখানায় গিয়ে বসলাম। ঠাকুরমশাই তখনও ধ্যানে মগ্ন ছিলেন। আমরা চুপ করে তার ধ্যান ভঙ্গের অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই ঠাকুরমশাইয়ের গলা শুনতে পেলাম। চারিকে কি যেন বলছেন। তারপর ঘরে প্রবেশ করি মিটিমিটি হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন, এতদিন পর মনে পড়ল এই বৃদ্ধকে।
এদিকে আসা তো ছেড়েই দিয়েছ হে। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে দিতেই ওনার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে বললেন, আজকাল একটু রয়ে শয়ে খাচ্ছি, বুঝলে ভায়া। এই একটা প্যাকেটেই আমার বহুদিন চলে যাবে। এরপর আবার কিছুক্ষণের বিরতি। প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে ধরালেন ঠাকুরমশাই। তারপর জানলা দিয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। বুঝলাম ঠাকুরমশাই কিছু একটা চিন্তা করছেন। কিশোরী সেদিকে তাকিয়ে বলল, ভায়া, মন বলছে আজ কোনো চমকপ্রদ ঘটনা শোনার সৌভাগ্য হবে। দেখলাম কিশোরীর কথা শুনে তারানাথ মিটিমিটি হাসছেন। আমি অধৈর্য হয়ে উঠেছিলাম। বললাম, ঠাকুরমশাই, এবার আপনি শুরু করুন। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একখানা সিগারেট বের করে বললেন, তাহলে আজ আর একটায় পোষাবে না হে, আরেকটা ধরাতেই হবে। সিংহরায় বাড়ির ঘটনা তো তোমাদের জানা। ওখান থেকে ফিরে এসে দীর্ঘ অবসর নিয়ে চুপচাপ বাড়িতে বসেছিলাম। অবশ্য বসেছিলাম বললে ভুল বলা হবে। হাত দেখে কোষ্ঠী বিচার করে সময়টা মন্দ কাটেনি। এমনই এক বৃষ্টিমুখর সন্ধ্যায় আমি তক্তাপোষে বসে কোষ্ঠী মেলানোর কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ জোরে কড়া নাড়ার শব্দ হলো। একটু বিরক্তই হলাম, এই অসময়ে আবার কে এলো জ্বালাতে এটা ভেবে। উঠে দরজা খুলে একটা পরিচিত মুখ দেখতে পেলাম, কিন্তু নামটা আমার সেই মুহূর্তে মনে পড়ল না। সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, চিনতে পারছেন ঠাকুরমশাই? আমি অগরনাথ চাটুর্যে, হরিহর চক্রবর্তীর ভাইরা ভাই। হরিহরের নাম শুনে সবটা মনে পড়ে গেল। অতীতে একবার তারাপীঠের মন্দিরের সেবায়িত হরিহর চক্রবর্তীর সাথে পরিচয় হয়েছিল। তারপর থেকে যতবার তারাপীঠ গিয়েছি, ততবারই তারাপীঠ থেকে ফেরার সময় হরিহর তার বাড়িতে নিয়ে গেছে আমাকে। সেখানেই তার ভাইরা ভাই অঘোরনাথের সাথে পরিচয় হয়। অঘোরনাথকে ভিতরে আসতে বলে সদর দরজা বন্ধ করে দিলাম। অঘোরনাথ হাঁপাচ্ছিল। তাকে তক্তাপোষে বসিয়ে চারিকে বললাম, চারি মা, তারাপীঠ থেকে অঘোরনাথ এসেছে, আগে এক গ্লাস জল দিয়ে যা। তারপর জিজ্ঞেস করলাম, কি হে অঘোর, এত দূর থেকে ছুটে এসেছ, সব কুশল আছে তো হে? তখন কার্তিকের শেষ, বাতাসে যথেষ্ট হিমের পরশ ছিল। অঘোর তার মধ্যেও ঘেমে নিয়ে গেছে দেখে বুঝলাম কোনো গুরুতর ব্যাপার আছে। ইতিমধ্যেই চারি একটা ছোট থালায় এক গ্লাস জল আর 4টি গুড়ের বাতাসা এনে তক্তপোষে রেখে অঘোরকে প্রণাম করে বলল, জল বাতাসাটুকু খেয়ে নিন কাকাবাবু, আমি চা মুড়ি নিয়ে আসছি। অঘোরনাথ চারিকে আশীর্বাদ করে ঝোলা থেকে একখানি ছোট গামছা বের করে গাম মুছতে মুছতে বলল, বিপদ মানে ঠাকুরমশাই ঘোর বিপদ। আপনাকে একটিবার কষ্ট করে আমাদের দেশের বাড়িতে পায়ের ধুলো দিতে হবে। আমি সেখান থেকেই আসছি। চারিমা অঘোরের হাত থেকে গামছাখানা চেয়ে নিয়ে ধুয়ে বাইরে মেলে দিল। আমি বললাম, কি হয়েছে অঘোর, তোমার বাড়ির কারো কোনো বিপদ হলো নাকি? অঘোর এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে মুখ মুছে বলল, আমাদের বাড়ির পাশেই আমার ছোট বোনের মামা শ্বশুর রমাপদ ভট্টাচার্যের বাড়ি। তার ছেলে নিশিকান্ত হঠাৎ গত 1 সপ্তাহ ধরে অদ্ভুত আচরণ করছে। বড্ড বিপদে পড়ে রমাপদ পরশু রাতে আমার তারাপীঠের বাড়িতে এসেছিল।
তার কথা শুনে আমি গতকাল আমাদের গ্রামে গিয়ে নিশিকান্তকে সচক্ষে দেখে এসেছি। হাবভাব একেবারে বদলে গেছে। সে মোটেও সুস্থ স্বাভাবিক নেই ঠাকুরমশাই। কুটুমবাড়ি বলে কথা, তাই আর দেরি না করে আপনার কাছে ছুটে এলুম। আমি প্রথমে অত দূর যেতে রাজি হইনি। বললাম স্থানীয় কোনো কাপালিক বা তান্ত্রিককে ডাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সে হাত জোড় করে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, আপনি চলুন ঠাকুরমশাই, নইলে ছেলেটারে আর বাঁচানো যাবে না। আমি তখন বাধ্য হয়ে বললাম, আহা, অত উতলা হয়েও না অঘোরনাথ, আমি দেখছি কি করা যায়। তবে হ্যাঁ, আজ রাতে তো কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয়। কাল ভোর ভোর রওনা দেবক্ষণে। এত দূর থেকে এসেছো, তুমি এখন বরং বিশ্রাম নাও। অঘোরনাথ আমার কথা শুনে খানিক স্বস্তি পেল। রাতে চারিমা সেদিন সুস্বাদু 4 পদ রেঁধেছিল। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আমরা। কাক ভোরে উঠে দুজনে রওনা দিলাম শীতলপুর গাঁয়ের উদ্দেশ্যে। এই পর্যন্ত বলে তারানাথ একটু বিরতি নিলেন। তারপর সিগারেটের অবশিষ্ট অংশটুকু ছাইদান হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে আর একখানা পাসিংশ ধরিয়ে সুখ টান দিয়ে বললেন, প্রথম জীবনে আমি যে ভবঘুরে বাউন্ডুলে ছিলাম তা তো তোমাদের অজানা নয়। এক গ্রাম থেকে অন্য গ্রামে আমি বরাবর হেঁটে যেতেই অভ্যস্ত ছিলাম। অঘোরনাথ বলল, স্টেশনে নেমে আরো 2 ক্রোশ পথ হাঁটতে হবে। শীতলপুরে পৌঁছে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল আমার। পুরনো কত স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিল। যেমন নাম তেমনই গ্রাম। শতবর্ষী বটে ঘেরা সবুজ শ্যামল শস্য ক্ষেত, খোলা মাঠ, ছোট বড় হরেক রকম পুকুর, স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা, পাখ পাখালির ঝাঁক। আহা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। অঘোরনাথ বলল, আমাদের গ্রামের শেষ মাথায় যেতে হবে। চলুন গাছতলায় বসে একটু জিরিয়ে নিই। অনেকটা পথ হাঁটার পর আমরা গাছের ছায়ায় জিরিয়ে নিতে বসলাম। পাশেই পুকুরের স্বচ্ছ টলটলে পরিষ্কার জল। গাছের শীতল ছায়া আর পুকুরের ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে গেল আমাদের। ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। ঝোলায় করে যা কিছু খাবার এনেছিলাম দুজনে ভাগ করে খেলাম। যখন অঘোরনাথের বাড়ি পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে। অঘোরনাথের গ্রামের বাড়িখানা বেশ সুন্দর। খড়ের ছাউনি দেওয়া দোতলা মাটির বাড়ি। সদর দরজা খোলাই ছিল। দেখলাম মাটির দাওয়া, নিকোনো মাটির উঠোন জুড়ে সুন্দর আলপনা আঁকা রয়েছে। বললাম, মা জননী যে গৃহকর্মে নিপুণা তা তোমাদের বাড়ি দেখলেই বোঝা যায়। অঘোরনাথের ভাই অশোক আমাদের কথাবার্তার আওয়াজ শুনে বাইরে এসে হাসি মুখে বলল, তিনি অবশ্যই এখন কুটিরে নেই, কুটুম বাড়িতে গেছেন। আপনি আসুন ঠাকুরমশাই। অশোক আমাদের আদর আপ্যায়ন করে দাওয়ায় চাটাই পেতে বসতে দিয়ে কুয়ো থেকে আমাদের হাত পা ধোয়ার জল তুলে এনে দিল। আমরা হাত মুখ ধুয়ে আবার দাওয়ায় গিয়ে বসলাম। অশোক আমায় প্রণাম করে কাকে যেন একটা হাঁক পেড়ে বলল, মা সুবর্ণ, তোর জ্যাঠামশাই কলকাতা থেকে ঠাউর মশাইকে নিয়ে এসেছেন
একটু জল বাতাসে নিয়ে আয় মা। কিছুক্ষণের মধ্যেই বছর 15 একটি কিশোরী মেয়ে ভিতর ঘর থেকে বেরিয়ে এলো, এক ধামা চিড়ে আর মুড়ি নিয়ে। সঙ্গে আলাদা থালায় নারকোল কুঁড়ো, গুড়ের বাতাসা, তিলের তক্তি, ভেলি গুড়, নাড়ু, মোয়া আর দরবেশ। আমি বললাম, আরে এ কি করেছো হে অশোক, এত খাবো কি করে? অঘোরের সেই আদরের একমাত্র ভাইজির নাম সুবর্ণলতা, ভারী মিষ্টি স্বভাবের মেয়ে, ঠিক আমার চারি মায়ের মতন। সে একগাল হেসে বলল, ওমা, কোথায় গো এত খাবার? এতটা পথ এছো, খিদে পায় না বুঝি? কথা বলতে বলতে খেয়ে নাও দেখিনি। তারপর আরেক ধামা পাহাড় প্রমাণ খই চিড়ে এনে অঘোরনাথের সামনে রেখে বলল, জ্যাঠামশাই, তুমি আর বাবা দুজনেই চারটে খেয়ে নাও এই বেলা, রাতের খাবার তো দেরি আছে এখনো। অঘোর হেসে বলল, পাকা বুড়িমা আমার। শীতের বেলা, কিছুক্ষণের মধ্যেই সন্ধে ঘনিয়ে এলো। সুবর্ণ ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, কুলুঙ্গিতে প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় বাতি দিয়ে এলো। ধূপ আর দীপের সুগন্ধে ম ম করছে চারিদিক। বড়ই পবিত্র সময়। আমি বললাম, আগে সন্ধ্যান্নিকটা সেরে নি, তারপরে খাবো মা। সুবর্ণ মাথা নেড়ে আবার চাপা দিয়ে রাখল। আমি আহ্নিক সেরে সেই পাহাড় প্রমাণ ধামা নিয়ে বসলাম। খাওয়া যখন প্রায় শেষের দিকে একটা হট্টগোলের শব্দ কানে এলো আমার। তারপরেই পিলে চমকে দেবার মতন একটা কান ফাটানো চিৎকার। সুবর্ণ ভয়ে ছুটে এসে অঘোরের কোল ঘেঁষে বসে রইল। অঘোর বলল, ওই ওই যা, আবার শুরু হয়েছে ঠাকুর মশাই। বুঝলাম যে রমাপদর ছেলে নিশিকান্তর কথা বলছে। আমি যত শীঘ্র সম্ভব খাওয়া শেষ করে বললাম, চলো হে অঘোরনাথ, আমায় নিয়ে চলো সেখানে, দেরি করা উচিত হবে না আর। অঘোরনাথের বাড়ি থেকে বেরিয়ে 3-4টে কুটির আর দালান কোঠা পেরিয়ে একটা দোতলা পাকা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। চারিদিক নিস্তব্ধ, ফলে চিৎকার চেঁচামেচির আওয়াজ অনেক দূর থেকেও শুনতে পাওয়া যায়। অনেকেই এদিক ওদিক থেকে ছুটে এলো সেই আওয়াজ শুনে। অঘোরদের কুটুম বাড়ি গিয়ে দেখি সে এক হুলুস্থুলু কাণ্ড। রমাপদর ছেলে নিশিকান্ত ঘরের এক কোণে কারো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। দাঁতে দাঁত লেগে সারা শরীরে মৃগী রোগীর মতো খিঁচুনি হচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হবে খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা শীতল হাওয়ায় সে কাঁপছে বুঝি। কিন্তু আমি নিশিকান্তর মধ্যে একটা কালো ছায়া দেখতে পেলাম। ঘরের সবকটা জানালা এই শীতেও খোলা আছে দেখে আমি অবাক হয়ে গেলাম। রমাপদ বলল, ঠাকুর মশাই, ঘোর বিপদে পড়েছি। কথা নেই, বার্তা নেই, আপনি বন্ধ জানালার কপাটগুলো হাট করে খুলে যাচ্ছে। বন্ধ করে দিলেই কপাটে কে যেন সজোরে টরাঘাত করে খুলে দিচ্ছে। আমাদের কথাবার্তার মধ্যেই হঠাৎ দক্ষিণ পশ্চিমের জানালার দিকে তাকিয়ে কিছু একটা দেখে নিশিকান্ত ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তারপর আবার তারস্বরে চিৎকার করে দুহাতে নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলতে লাগলো, তোমরা কপাটে উড়কে গুড়ে দাও, ও এখনই আমাকে নিয়ে চলে যাবে, ও আমাকে মেরে দেবে, ও আমাকে মেরে ফেলবে। আবার পরক্ষণেই
গলা কাঁপিয়ে উচ্চস্বরে হাসতে হাসতে বলল, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, কেউ আসবি না আমার কাছে। চলে যা, চলে যা, চলে যা বলছে এখান থেকে। নাক মুখ দিয়ে ঘর ঘর করে জান্তব গর্জন ভেসে এলো। কেউ আর সামনে যেতে সাহস পেল না। রমাপদ নিরুপায় হয়ে ছেলেকে আগে থেকেই দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। নিশিকান্তর হাবভাব দেখে মনে হলো যে কোনো মুহূর্তে ওই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাবে। কান্তর মা কাকিমারা সকলে মুখে আঁচল চাপা দিয়ে অনবরত কেঁদে চললেন। বাড়ির সকলের মুখে উৎকণ্ঠা আর দুশ্চিন্তার ছাপ পড়ে গেল। রমাপদ তো কাঁদো কাঁদো হয়ে আমায় বলল, ঠাউর মশাই, আপনি একমাত্র ভরসা, দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। ছেলেটার এই অবস্থা নিজের চোখে আর দেখতে পাচ্ছি না, আপনি এর একটা বিহিত করুন। আমি পড়লাম মহা ফাঁপড়ে, কারণ সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিশিকান্তকে শান্ত করা সহজ কাজ ছিল না। অনেক রাত হয়ে গেছিল। নিশিকান্তর ওপর যে ভয়ঙ্কর কোনো অপশক্তির ভর হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, কিন্তু তার কবল থেকে ওকে মুক্ত করতে হলে আগে আমায় ধ্যানে বসতে হবে। প্রয়োজনে কঠিন সাধনাও করতে হতে পারে, কিন্তু তার জন্যে চাই উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় উপাচার। রাতারাতি সেসব জোগাড় করা সম্ভব ছিল না। নিশিকান্তকে যে ঘরে বেঁধে রাখা হয়েছিল সেটা মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন একটা আলাদা মাটির ঘর। আমি সেই রাতে অন্য কোনো উপায় না দেখে তখনকার মতো ঝোলা থেকে মন্ত্রপুত গুঁড়ো দ্রব্য বের করে কান্তর দিকে নিক্ষেপ করে ওর চারপাশে ত্রিশূল দিয়ে লক্ষণ গণ্ডি কেটে দিলাম। কান্ত খানিকক্ষণ দাঁত মুখ খিঁচিয়ে গণ্ডির ভেতর ছোটাছুটি করল। তারপর তর্জন গর্জন ও গালিগালাজ করতে করতে এক সময় নিস্তেজ হয়ে গেল। সেদিন রাতটা নিশ্চিন্তে কাটানো যাবে জানতাম, তাই সকলকে যার যার ঘরে চলে যেতে বললাম। কান্তর মা সরলাবালা ছেলেকে একা রেখে যেতে চাইলেন না। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করো না বৌমা, কান্তর কাছে আজ সারা রাত আমিই থাকব। শুনে তিনি নিশ্চিন্ত হলেন। সেই রাতে আমাকে কান্তর কাছেই থেকে যেতে হলো। তবে অঘোরনাথ আমায় একা ছাড়েনি। সে বাড়িতে খবর দিয়ে ফিরে এলো। আমি রাতটুকুর জন্যে কুমকুম, হলুদ সরিষা এবং লাল মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে একটা নিরাপদ গণ্ডি কেটে রাখলাম আত্মরক্ষার জন্য। অশোকের স্ত্রী সাবিত্রী আগেই বাড়ি চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের জন্য রাতের খাবার নিয়ে এলো। অস্বীকার করব না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই ওই পরিস্থিতিতেও আর না করলাম না, খেয়ে নিলাম দুজনে। কান্তর কিন্তু খিদে তেষ্টার কোনো অনুভূতি ছিল না। সে গণ্ডির ভিতরে আচ্ছন্নের মতো পড়ে রইল। তারপর এক সময় ঘুমিয়ে পড়ল। সাবিত্রী রমাপদ আর সরলাকেও বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল। আমি বললাম, বৌমা একেবারে সঠিক কাজ করেছেন, তোমরা খেয়ে নাও। শরীর দুর্বল থাকলে এমন ভয়ানক পরিস্থিতির সাথে যুঝবে কেমন করে? খাওয়া দাওয়ার পর আমি আর অঘোরনাথ সেই গণ্ডির ভিতরে বসে রইলাম। দুজনেরই চোখ লেগে এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভোর রাতে আমার ঘুম ভেঙে গেল।
দরজার জানলার কপাট হুড়কো আঁটা ছিল। দেখলাম পশ্চিমের জানলাটা খুলে গেছে। সেদিকে চোখ পড়তেই দেখলাম একটা অস্পষ্ট কালো ছায়ামূর্তি খুব দ্রুত জানলার দিক থেকে সরে গেল। আমি বুঝলাম যে কান্ত তখন এই ছায়ামূর্তির কথাই বলছিল। যতটুকু দেখার সুযোগ পেয়েছিলাম তা অতীব ভয়ঙ্কর। এক কুৎসিত চেহারার বৃদ্ধাকে দেখলাম, ঘুমন্ত কান্তর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। শনের নুড়ির মতো চুলগুলো হাওয়ায় উড়ছে, রক্তমাখা লাল সাদা দাঁত দেখিয়ে হি করে হাসছে, কান্তর ঘুম ভাঙানোর চেষ্টা করছে। আমি প্রথমে কিছু না দেখার ভান করে আর চোখে তাকিয়ে রইলাম। তারপর যেই না উঠে দরজা খুলতে গেলাম, তখনই সে জানলার কাছ থেকে ছুটে পালিয়ে গেল। ওই বৃদ্ধার চেহারা মানুষের মতো হলেও তার তাকানোর ধরন আর ওই লাল সাদা দাঁত দেখে ডাইনি ছাড়া আর কিছুর সাথে তুলনা করা গেল না। বাকি রাতটুকু আমি জেগেই কাটালাম। তারপর যা দেখলাম তাতে আর সকালবেলা ধ্যানে বসা হলো না। ভোর ভোর উঠে পড়লাম বিশুদ্ধ বায়ু সেবন করে হাঁটতে যাব বলে। ঘরের দোর খুলে দেখি কান্তর মা সরলা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চারপাশে রক্ত মাখা হাড়গোড়, বন্য পশুর দেহাংশ, মরা কাক, মুরগির পালক, পেঁচার চোখ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দাওয়ায় রাখা জলের পাত্র থেকে এক ঘটি জল নিয়ে সরলার চোখে মুখে ছিটিয়ে দিলাম। এমন সময় অঘোরনাথ বাইরে বেরিয়ে এলো। দৃশ্যটা দেখে সে যতটা না ভয় পেল, তার চেয়েও বেশি উৎকট গন্ধে গা গুলিয়ে উঠল তার। সঙ্গে সঙ্গে ধুতির খুঁট খুলে নাক চাপা দিয়ে বলল, ঠাউর মশাই, এই যে সাংঘাতিক কাণ্ড! সরলা বালা জ্ঞান হারিয়েছেন। সরলার জ্ঞান ফিরে এলো। আমি বললাম, অঘোর, রমাপদকে ডেকে নিয়ে এসো, বৌমাকে তুলে ঘরে নিয়ে যেতে হবে তো। অঘোর তখনই তাকে ডাকতে চলে গেল। রমাপদ হন্তদন্ত হয়ে ছুটে এলো কিছুক্ষণের মধ্যেই। উঠোনের চারিদিকে সেই সব উচ্ছিষ্ট দ্রব্যের মধ্যে সরলাকে পড়ে থাকতে দেখে সে চিন্তান্বিত এবং আতঙ্কিত হয়ে পড়ল। সরলার জ্ঞান ফিরে এসেছিল। অঘোর আর রমাকান্ত দুজনে সরলাকে তুলে ধীরে ধীরে ঘরে নিয়ে গেল। রমাপদদের ভৃত্য চরণকে বললাম, উঠোনটা পরিষ্কার করার ব্যবস্থা করো চরণ ভাই। চরণ কিছুক্ষণের মধ্যেই সব আগের মতোই ঝকঝকে তকতকে করে দিল। আমি চরণকে ওই জিনিসগুলো একটা থলিতে তুলে আলাদা করে সরিয়ে রেখে দিতে বললাম। চরণ বলল, ও সব অলক্ষণে জিনিসপত্র ফেলে দেওয়াই তো ভালো ঠাউর মশাই। আমি বললাম, খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে চরণ, তাই তুলে রাখতে বললাম। ব্যাপার যে খুবই গোলমেলে তা বুঝতে চরণেরও বাকি ছিল না। সে বলল, ঠিক আছে ঠাউর মশাই, আমি সব রেখে দিচ্ছি। চরণ নিজের কাজে চলে গেল। আমি নিশ্চিত ছিলাম নিশিকান্ত এবং তার পরিবারের ওপর কেউ কালো জাদু বা তুকতাক করেছে। কিন্তু সেটা কে আর কেনই বা ওদের ক্ষতি করতে চাইছে? রমাকান্তর কোনো গোপন শত্রু আছে? সেটা জানা অবিলম্বে প্রয়োজন ছিল। ভবিতব্যকে অস্বীকার করা যায় না। সত্যিটা না জানলে
হাজার চেষ্টা করেও ফল লাভ হবে না। উল্টে নিশিকান্তর জীবন বিপন্ন হয়ে যাবে। আর যদি কোনো অজানা ইতিহাস লুকিয়ে থাকে, তাহলে ধ্যান যোগ ছাড়া তা জানা সম্ভব হবে না। আমি অঘোরকে কিছু উপকরণ সংগ্রহ করে আনার নির্দেশ দিলাম। অশোকের সহধর্মিণী সাবিত্রী ইতিমধ্যে সরলার খবর পেয়ে চলে এসেছিল। সে হেসেলে গিয়ে আমাদের সকলের জন্যে চা তৈরি করে নিয়ে এলো। অঘোরনাথ চা জল খাবার খেয়ে উপকরণ সংগ্রহ করার কাজ নিয়ে বেরিয়ে গেল। আমি রমাপদকে ডেকে খিড়কির দোর খুলে এক পাশের শান বাঁধানো পুকুর ঘাটে চলে গেলাম। রমাপদদের বাড়িতে লোক সমাগম লেগেই ছিল, তাই নিভৃতে কথা বলার জন্য পুকুর ঘাটে চলে গেলাম। মিনিট পাঁচেকের মধ্যেই রমাপদ এসে হাজির হল। দুজনে পাথরের বেদিতে বসে আলাপ আলোচনা শুরু করলাম। প্রথমে সরলার কথা জানতে চাইলাম। সে বলল, গিন্নি এখন একটু ধাতস্থ হয়েছে। রোজ ভোরে উঠে ঘরদোর উঠোন মাটির ঘর সব ঝাঁটপাট দেওয়া ওর বরাবরের অভ্যেস। প্রতিদিন গোবর দিয়ে নিকোয়। আজও সেই কাজেই গেছিল। কিন্তু রোয়াক থেকে যেই না উঠোনে নেমেছে, অমনি ওসব ছড়িয়ে থাকতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। তবে ঠাউর মশাই, একটা কথা আছে। সরলা কয়েছে শীতের ভোর, তখনও ভালো করে আলো ফোটেনি। সে উঠোনে পা দিতেই ওগুলো ছড়ানো দেখে ভয় পেয়ে আমাকে ডাকতে আসছিল। তখনই খামার ঘরের পিছন দিকে ছুপ করে কিছু পড়ার শব্দ হয়েছিল। সরলা সেদিকে যেতেই একটা কালো ছায়া শরীরকে দেখতে পায়। বেটা ছেলে কি মেয়ে ছেলে তা অন্ধকারে টের পায়নি, তবে সে যে কোনো মানুষ ছিল না সে ব্যাপারে সরলা নিশ্চিত ছিল। চোখগুলো নাকি জল জল করছিল। তখনই সে মেয়েদের গলায় হেসে ওঠে। সরলা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রমাপদর কথা শুনে বললাম, আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম। তারপর তাকে ভোর রাতে দেখা সেই বৃদ্ধার কথা জানাতেই রমাপদ কেমন যেন ভয়ে চুপসে গেল। বললাম, ওই বৃদ্ধাই এসেছিল নির্ঘাত। সে আগে এসে ওসব ফেলে কালা জাদু টুকটাক করে রেখেছিল। আমার বারবার মনে হতে লাগলো রমাপদদের কারো সাথে ওই বৃদ্ধার কি কোনোভাবে যোগাযোগ আছে। দেখতে অবিকল ডাইনির মতো। সে কি সত্যি ডাকিনি? কেউ হয়তো ডাকিনি আহ্বান করে ওদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাকে দিয়ে ইচ্ছামতো কাজ করাচ্ছে। অথবা ডাকিনি বিদ্যায় পারদর্শী কোনো মহিলা নিজেই ডাইনি সেজে কান্তর ক্ষতি করার চেষ্টা করছে। অথচ কান্ত তো মাত্র 16-17 বছরের একটা তরতাজা কিশোর ছেলে। তার সাথে কারো কি কারণেই বা শত্রুতা থাকবে? রমাপদকে প্রশ্ন করলাম। আমার কথা শুনে সে গভীর চিন্তায় পড়ে গেল। সে বলল, কান্ত কিংবা তাদের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। কান্তর জন্মকুণ্ডলিতে কোনো অশুভ যোগ ছিল কিনা রমাপদকে তা জিজ্ঞেস করলাম। কারণ গ্রহ পীড়িত বা দুর্বল হলে জাতকের জন্মকুণ্ডলী দেখে কালো জাদু বা অভিচারের ভবিষ্যৎবাণী করা যায়। বিশেষ করে চন্দ্র এবং শনি যখন ষষ্ঠ ও অষ্টম ঘরে একসাথে অবস্থান করে, তখন তার প্রভাবে
জাতক খুব সহজেই কালো জাদু বা বশীকরণের শিকার হতে পারে। কিন্তু রমাপদ জানালো নিশিকান্তর কোনো জন্মকুণ্ডলী তৈরি করা হয়নি। এদিকে গণ্ডির ভিতরে ততক্ষণে আবার নিশিকান্তর ছটফটানি শুরু হয়ে গেছিল। দেখলাম সে ক্রমাগত গণ্ডির বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তা পার হতে পারছে না। আর ততই সে রাগে চিৎকার করে উঠছে। দিনের আলোয় অপশক্তিরা ক্ষমতা হারিয়ে ফেলে। আমি ইচ্ছে করলে গণ্ডি কাটানো মন্ত্র দিয়ে কান্তকে গণ্ডি মুক্ত করে দিতে পারতাম, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার দ্বারা আমি উপলব্ধি করেছিলাম যে সে কাজ করলে অনর্থ হয়ে যাবে। দক্ষিণ পশ্চিমের এই মাটির ঘরটা বেশ নিরিবিলি। সকাল সন্ধে আহ্নিক ছাড়াও আমায় ধ্যানে বসতে হয়। ধ্যানের সময় উপস্থিত হয়েছিল। আমি মা তারাকে স্মরণ করে গণ্ডির বাইরে ধ্যানে বসলাম। যথা সময়ে ধ্যান ভঙ্গ করে অশুভ শক্তি অপসারণের জন্য একটি বিশেষ ক্রিয়া সম্পন্ন করার কথা রমাপদকে জানালাম। সে সব রকম ব্যবস্থা করে দিল। সেই ক্রিয়াটি করার পূর্বে একটি আত্মরক্ষা কুণ্ডলী প্রস্তুতের প্রয়োজন ছিল। আসনে বসে সেই কাজেই মনোনিবেশ করলাম। প্রথমে আসনের চারদিকে 3টি আত্মরক্ষা কুণ্ডলী অঙ্কন করে নিলাম মন্ত্রপাঠের মাধ্যমে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যোর্মোক্ষ্যমৃতাম। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে পুনরায় সেই গন্ধদ্রব্যের সাথে গুঁড়োদ্রব্য মিশিয়ে 3টে বৃত্ত অঙ্কন করলাম। প্রতিটি বৃত্ত অঙ্কনের সাথে সাথে মন্ত্রটি বলে আত্মরক্ষা কুণ্ডলী বানিয়ে নিজেকে বেঁধে নিলাম। অঘোরনাথ ইতিমধ্যেই উপকরণ সামগ্রী নিয়ে হাজির হলো। ধ্যানে বসে মন্ত্র জপ করার আগে মন্ত্রকে সুরক্ষিত করার জন্যে একটি মন্ত্র 1000 বার জপ করে নিলাম, যাতে দুষ্ট শক্তি আমার মন্ত্রকে বেঁধে দিয়ে প্রতিকূল অবস্থার সৃষ্টি করতে না পারে। এরপর 11,000 বার ওম হ্রিম ইয়ম কল্পয়ন্তি নরয় ক্রোরাম কৃত্য ভাদু মিত্র তমো বকর আপ নির্নুদমাহ প্রত্যেক কর্তার মিচ্ছতু হ্রিম। এই মন্ত্রটি জপ করে যজ্ঞের আগুনে 108 বার ঘি আর সরিষার আহুতি দিলাম। মনে মনে বললাম, নিশিকান্তর ওপর যা কিছু অশুভ তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা করা হয়েছে তার বিনাশ হোক মা। খানিক বাদে কান্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমি কমণ্ডলু থেকে কিছুটা শান্তির জল নিয়ে নিশিকান্তর মুখে নিক্ষেপ করলাম। তারপর কান্তর মাথায়, কপালে এবং নাভিতে ত্রিশূল ছুঁইয়ে মন্ত্র পড়ে আগামী 24 ঘন্টার জন্যে সুরক্ষিত করে দিলাম। কান্ত আচ্ছন্ন হয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য। আমি গণ্ডি কাটানো মন্ত্র পড়ে কান্তকে মুক্ত করে ঘরে নিয়ে যেতে বললাম, কিন্তু এতেই যে সব বিপদ কেটে গেল এমনটা নয়। ধ্যান যোগে আমি একটা অস্পষ্ট চেহারা দেখতে পেয়েছিলাম, যার মুখের অর্ধেকাংশ
তার জটা থেকে নির্গত কেশ এসে ঢেকে দিয়েছে। বুঝলাম, মা আমাকে ইঙ্গিত দিলেন। রমাপদ বা সরলা কাউকেই কিছু জানালাম না। ওই জটাধারীর পরিচয় নিশ্চিত না করা অবধি রমাপদর পরিবারকে পুরোপুরি বিপদমুক্ত করা সম্ভব নয়। সে কাজ গোপনে করতে হবে। এসবের মূলে যে রয়েছে সে অতি ধূর্ত, ডাকিনী বিদ্যায় পারদর্শী। এরা পিশাচ বা ডাকিনী আহ্বান করে তাকে দিয়ে ইচ্ছে মতো কাজ করায়, এবং সেই ডাকিনীর নজর 24 ঘন্টা এই বাড়ির ওপর রয়েছে। তাই যা করার অত্যন্ত গোপনে করতে হবে। তবে সে যেই হোক, সে যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কান্তর ক্ষতি করতে চাইছে সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। উদ্দেশ্য জানলেই উপায় হবে। রমাপদ বা সরলার সাথে কথাবার্তা বলে বুঝেছিলাম তাদের অজান্তে কোনো অদৃশ্য শত্রু গোপনে বসে কলকাঠি নাড়ছে। একে তো নিশিকান্তকে নিয়ে সকলেই জেরবার হয়েছিল, তার ওপর খবর এলো পার্শ্ববর্তী উদয়পুর গ্রামে নাকি গত 4-5 দিন ধরে এক পিশাচিনীর উপদ্রব শুরু হয়েছে। সন্ধ্যার মুখে লোকজন রাস্তায় বেরোলেই মানুষের রূপ ধরে কোনো এক নারী মূর্তি তাদের পিছু পিছু আসছে। কাউকে একলা পেলে সদন্ত বের করে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তারপর তার রক্তশূন্য দেহটা পাশের ঝোপঝাড়ের ভিতর থেকে পাওয়া যাচ্ছে। উদয়পুর থেকে অঘোর অশোকদের জ্ঞাতি ভাই রাখোহরি এসে খবরটা দিল। সে শহরে চাকুরিরত, গ্রামে কিছুদিন ছুটি কাটাতে এসেছে। সেই রাখোহরি এসে যা বলল তা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। রাখোহরি বলল, আমি প্রথমে গ্রামের লোকের কথা বিশ্বাস করিনি। আমি শহরে চাকুরি করি, গ্রামে ছুটি কাটাতে এসেছি। শীতকালে গ্রামেগঞ্জে সন্ধ্যাবেলাতেই নিশুতি রাতের মতো নিঝুম নিস্তব্ধ হয়ে যায়। ভেবেছিলাম গ্রামবাসীদের মনের ভুল, কুয়াশায় কাকে দেখতে কাকে দেখেছে তার নাই ঠিক। অনেক সময় গাছপালাকেও দূর থেকে মানুষ বলে ভ্রম হয়। হয়তো কিছু মানুষের আবার রক্তাল্পতা রোগ রয়েছে, তারাই মাথা ঘুরে অসুস্থ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকছে। বহু বছর আগে উদয়পুরে মড়ক লেগেছিল। আমরা তখন খুব ছোট। জোঁক জাতীয় রক্তচোষা পোকার কামড়ে রক্তশূন্য হয়ে অনেকেই মারা গেছে সে সময়। আমি ভাবলাম ওই একই উৎপাত আবার শুরু হয়েছে, পোকাগুলোকে যেভাবেই হোক মারতে হবে। কিন্তু গত রাতে যা দেখলাম তাতে আমার পিলে চমকে গেছে। তাই তোদের সাবধান করতে এলুম। গত রাতে আমি ছোট সম্বন্ধীর বাড়ি গেছিলাম। সেখান থেকে ফেরার পথে দিঘি পেরিয়ে যেই না বাঁশবাগানে ঢুকেছি, অমনি মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে কিংবা কোথাও যাচ্ছে। এমন সময় তার পায়ে ছনাৎ ছনাৎ মলের আওয়াজ পেলাম। তখন বেশ রাত হয়ে গেছে, 10টা, 10:30 হবে। এত রাতে কোনো মেয়ে মানুষ বাঁশবাগান দিয়ে কোথায় চলেছে ভেবে বেশ অবাক হলাম। কুয়াশায় ভালো করে কিছু দেখা যাচ্ছিল না, তবু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলাম তাকে। সঙ্গে সঙ্গে কুয়াশা ফুরে এক বিভৎস নারী মূর্তি এগিয়ে এলো, খ্যাঁ খ্যাঁ করে হাসতে হাসতে। যেমন ভয়ঙ্কর চেহারা তেমন বিশ্রী হাসি। যে কেউ ভয় পেতে বাধ্য। দেখলাম স্বল্প বসনা এক তরুণী মেয়ে, ঠোঁটের দুপাশ থেকে দুটো
সদন্ত উকি দিচ্ছে। কষ বেয়ে রক্তধারা নেমে গেছে বুকের কাছে। লাল সাদা দাঁত বের করে বিভৎস হাসি হাসছে। হাতে পায়ে তীক্ষ্ণ লম্বা নখর। আয়তকার চোখগুলো হিংস্র সাপদের মতো জল করছে। হুঙ্কার দিতে দিতে সদন্ত বার করে কদর্য লোমস হাত দুটো বাড়িয়ে আমাকে ধরতে এলো। আমি প্রাণপণে দৌড়তে শুরু করলাম। বাঁশবাগান পেরিয়ে তখন আমি শুনশান মেঠোপথে এসে পড়েছি। পিশাচিনী আমাকে প্রায় ধরেই ফেলেছি। আমার ভাগ্য ভালো যে মোড়ল মশাই তার ছেলের মোটর সাইকেলে চেপে ওই মুহূর্তে কোথা থেকে যেন আসছিলেন। আমার চিৎকার শুনে সাইকেল থেকে নামতেই সেই পিশাচিনী ছুটে পালিয়ে গেল। মোড়ল মশাই কাল রাতেই ঢেড়া পিটিয়ে সবাইকে সাবধান করে দিয়েছেন। আশেপাশের গ্রামেও খবর চলে গেছে। আমি আর দেরি না করে এখানে চলে এলাম। রাখো হরির কথা শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। অশোক আর অঘোরের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ওরা বলল, এবার তবে কি উপায় হবে? পিশাচিনীকে তাড়াবে কি করে? আজ বিকেলে একটা আলোচনা সভার আয়োজন করেছি, তোরা চলে আসিস। আমি এখন যাই। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনিও আসবেন। রাখো হরি তখনও আমার পরিচয় জানত না। ও ভেবেছিল আমি হয়তো শীতলপুরের বাসিন্দা। অশোক রাখো হরির কথা শুনে জিভ কেটে বলল, রাখুদা, তোমাকে বলা হয়নি, উনি কিন্তু সাধারণ মানুষ নন। উনি হলেন তারানাথ তান্ত্রিক। পুরো নাম তারানাথ চক্রবর্তী মহাশয়, নাম করা তন্ত্র সাধক। আমার বোনের মামা শ্বশুর রমাপদকে তুই তো চিনিস। সেই রমাপদর ছেলে নিশিকান্তকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন উনি। ওকে ডাইনিতে পেয়েছে। অশুভ শক্তির প্রভাব কাটাতে আগামীকাল অমাবস্যা তিথিতে ঠাউর মশাই সাধনায় বসবেন। রাখো হরি অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। তারপর ঢিপ করে একটা প্রণাম করে বলল, আমার কি সৌভাগ্য, আপনার মতন মহান মানুষের দেখা পেলাম। আমি কর্মসূত্রে কলকাতাতেই থাকি। আপনার অনেক সুনাম শুনেছি। আজ এভাবে আপনার সাথে সাক্ষাৎ দেখা হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি সৌজন্যমূলক হাসি হেসে বললাম, না হে, তেমন নাম করা কেউ নই আমি। তবে চেষ্টা করি মানুষের উপকারে আসতে। যা করি মায়ের আদেশে করি। রাখো হরি করজোড়ে অনুনয় বিনয় করে বলল, বাবা ঠাকুর, আপনি এই পিশাচিনীর হাত থেকে আমাদের বাঁচান, নইলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। রাখো হরির কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। একদিকে নিশিকান্তকে কালো জাদুর প্রভাব থেকে মুক্ত করে ডাকিনী বিতাড়ন, আরেক দিকে উদয়পুরের পিশাচিনী বধ। তবে রাখো হরির কথা শুনে আমার মনে হলো দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা দরকার। এমন কিছু বিষয়ে আছে, জ্ঞান চক্ষু থাকলেই তা উপলব্ধি করা যায়। তার জন্য সর্বদা ধ্যান বা সাধনার দরকার হয় না। তাই সেদিন রাখো হরি চলে যাবার পর আমি অশোক আর অঘোরনাথের সাথে গ্রাম পরিদর্শনে গেলাম। পথে গ্রামের কয়েকজন মহিলা এবং পুরুষকে ফলমূল উপঢৌকনের থালা হাতে বুড়ো বটতলার পিছনে অবস্থিত একটি মাটির কুটিরের দিকে যেতে দেখে আমার ভীষণ কৌতূহল হল। অঘোরনাথ নিজেও তাদের দেখে অবাক হয়ে গেছিল। বুঝলাম অঘোর কিছু জানে না। আমি প্রশ্ন করলাম। অশোক বলল, ঠাউর মশাই, এ তো নিত্যদিনের ব্যাপার। ওই কুটিরে আজ 1 বছর ধরে এক সাধু বাস করেন। উনি তাবিজ কবজ দিয়ে
বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। এছাড়া কবরেজি চিকিৎসাও করেন। খুব ভালো টোটকা দেন শুনেছি। আমাদের নিশিকান্তকে ও তাঁর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু নিকান্তকে অনেকক্ষণ ধরে দেখার পর ওর কপালে কিছু প্রসাদী ফুল ছুঁয়ে রমাপদকে বলেছিলেন, তোর ছেলে দিন রাত গা আলগা করে বনে বাঁধারে ঘুরে বেড়ায়। আমি ওকে বনবিবির থানেও ঘুরঘুর করতে দেখেছি, পড়ে থাকা পুজোর ফলমূল তুলে নিতে দেখেছি। ওর এমন উদ্ধত আচরণে বনবিবি রুষ্ট হয়েছেন। তোরা বনবিবির থানে পুজো দিয়ে আয়, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই সাধু বাবার কথা মতো কান্তকে নিয়ে বনবিবির থানে পুজো দিয়ে এলুম, কিন্তু কোনো লাভ হলো না। অবস্থা আরও খারাপের দিকে গেল। অঘোরনাথ অবাক হয়ে বলল, এ কথা আমার জানা ছিল নে। আমিও বছর দেড়েক পর গ্রামে এসেছি, তাই ওই সাধু বাবার ব্যাপারে কিচ্ছু জানতে পারি নে। অঘোরের কথা শুনে আমি বললুম, তাহলে আর দেরি করে লাভ কি? একবার ওই সাধু বাবাকে দেখে আসি চলো। আমরা ঝোপ ঝাড় ঠেলে বাবাজির আস্তানার দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি এলাহি কাণ্ড। তিনিও এক জটাধারী দীর্ঘদেহী সন্ন্যাসী, সাদা ধবধবে পাকা চুল ঘাড় অবধি নেমে এসেছে, গায়ে মুখে ছাই ভস্য মাখা, কপালের চামড়া কুঁচকানো, ভাঁজযুক্ত, তামাটে গায়ের রং। আমরা সামান্য দূরত্ব রেখে বটতলায় দাঁড়িয়ে তার কীর্তিকলাপ দেখতে লাগলাম। চারিদিকে তার যে বেশ নামডাক ছড়িয়ে পড়েছে, তা আশেপাশের গ্রাম থেকে আসা লোকজনকে দেখলেই বোঝা যায়। আমি অবশ্য তাদের কাউকে চিনতাম না। অঘোরনাথ মাত্র দু একজনকে চেনে, অশোকই একমাত্র সবাইকে চেনে। সেই সবার নাম ধাম জানালো। এক শহুরে বাবুকেও গাড়ি থেকে নেমে আসতে দেখেছিলাম সেদিন। দেখেই বোঝা যায় ধনী বিত্তশালী লোক। গাড়িটা গ্রামের মিঠো পথে বড়ই বেমানান লাগছিল। দান সামগ্রী, উপঢৌকনের পাত্র ইত্যাদি বাবাজির পায়ের কাছে নামিয়ে রেখে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, বাবা বাবা আপনি যে ধন্যন্তরী বাবা, যে শিকড় বাটা আর তাবিজ দিয়েছিলেন, তাতে তাতে ম্যাজিকের মতো কাজ হয়েছে। নিস্তারিণী গর্ভধারণে সক্ষম হয়েছে। আপনি আশীর্বাদ করুন বাবা, আপনি আশীর্বাদ করুন যাতে ভালোই একটা সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারে। আশীর্বাদ করুন বাবা। বাবাজি তার ত্রিশূল নিয়ে ভদ্রলোকের মাথায় ঠেকিয়ে বললেন, তথাস্তু। তারপর একটা কাগজের মোড়ক ভদ্রলোকের হাতে দিয়ে বললেন, একটা কবরেজি টোটকা দিলুম, নিস্তারিণীর দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিস, আর কোনো চিন্তা থাকবে না। ভদ্রলোক আবার প্রণাম করে দক্ষিণা দিয়ে গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। গাড়িটা চলে যেতে চোখ জুড়ানো গ্রাম্য সৌন্দর্য ফিরে এলো আবার। যাই হোক, বাবাজির ব্যাপার স্যাপার দেখে বেশ ভালোই লাগলো। মনে মনে ভাবলাম, সাধু বাবার তো তাবিজ কবচ আর টোটকা টাটকি করে ভালোই রোজগার হচ্ছে। তাই বোধহয় সিদ্ধি লাভের জন্য কষ্ট করে তন্ত্র সাধনার কঠিন পথ অতিক্রম করতে হয়নি। আমি আর কিশোরী তারানাথের কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কিশোরী বলল, ওই সাধু বাবা যে তন্ত্র সাধক নন, তা আপনি জানলেন কি করে? দেখলাম কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছেন।
বাইরে বৃষ্টি তখনও অঝোর ধারায় পড়ছিল। হাতে থাকা সিগারেটের অবশিষ্টাংশ এক টানে শেষ করে নারকেলের মালায় গুঁজতে গুঁজতে সেদিকে তাকিয়ে বললেন, উনি সাধক বটে, কিন্তু তন্ত্র সাধক নন। ওনার অনুসৃত আচার উপাচার, তাবিজ, কবচ, কর্মকৌশল যে কোনো সাধারণ মানুষ, এমনকি চাইলে তোমরাও আয়ত্ত করতে পারো। বুঝলে ভাইয়ারা, তন্ত্র সাধকদের কপালে একটা বিশেষ চিহ্ন থাকে, তা দেখে তাদের চেনা যায়। আমি ঠাকুর মশাইয়ের কথা শুনে তৎক্ষণাৎ ওনার কপালে চিহ্ন খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলাম। আমি প্রসঙ্গটা তুলতেই যাচ্ছিলাম, তার আগেই কিশোরী আমায় ইশারায় চুপ করে থাকতে বলল। পাছে আমি ব্যঙ্গ শুরু করি আর গল্প শোনা শিখে ওঠে সেই আশঙ্কায়। তারানাথ সেটা লক্ষ্য করে হাসি মুখে বললেন, সেই চিহ্ন দেখার ক্ষমতা যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা আজ বিভূতি কিশোরী হয়ে আমার কাছে গল্প শুনতে আসার সময় পেতে না। সাধনার জন্য ঝোলা কাঁধে নিয়ে এদেশ সেদেশ ঘুরে বেড়াতে। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী থতমত খেয়ে চুপ করে গেলাম। যদিও ওনার অলৌকিক ক্ষমতা নিয়ে বিদ্রূপ করার ধৃষ্টতা বা সাহস তারপর থেকে আর হয়নি। ওদিকে তারানাথ চুপ করে আছেন দেখে কিশোরী একটু ইতস্তত করে বলল, এবার কাহিনীর বাকি অংশটুকু বলুন ঠাকুর মশাই, আর তর সইছে না আমাদের। তারানাথের বাটিতে কিছুটা মুড়ি মাখা আর মোচার চপের অর্ধেক অংশ তখনও বাকি রয়ে গেছিল। আমাদের পাত্রগুলো অবশ্য চারি মায়ের হাত যশে এক নিমেষেই নিঃশেষ করে দিয়েছিলাম। চারির সব দিকেই সমান নজর। হেসেল থেকে উঠে এসে একবার চোখ বুলিয়ে গেল, পেয়ালা পাত্র সব খালি দেখে আর এক প্রস্থ চা আর তেলে ভাজা দিয়ে গেল আমাদের তিনজনকেই। আমি বললাম, চারিমা নিজে খেয়েছো তো, নাকি সব আমাদেরই দিয়ে দিলে? চারি হাসি মুখে বলল, হ্যাঁ কাকা বাবু, আমি খেয়েছি। আপনি তো অনেক তেলে ভাজা এনেছেন। ঘরে বাইরে বৃষ্টি ঠান্ডা ঝোড়ো হাওয়া খেলছিল। আয়েশ করে গরম চায়ের পেয়ালা হাতে তুলে নিলাম আবার। তারানাথ এক মুঠো মুড়ি মুখে নিয়ে মোচার চপে একটা কামড় দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বললেন, সেদিন বিকেলে আমি অঘোর আর অশোককে নিয়ে উদয়পুরে গেলাম। আলোচনা সভায় যোগ দিয়ে ফিরে আসার সময় অঘোরদের বাড়িতেই রাতটা কাটালাম। রমাপদকে অভয় দিয়ে বলে এসেছিলাম আগামীকাল অমাবস্যা, বিকেল পর্যন্ত কান্ত সুরক্ষিত থাকবে। আমি দুপুর থেকে ধ্যানে বসব, তোমরা সকলে প্রস্তুত থেকো। মায়ের কৃপায় সব অশুভ শক্তির বিনাশ হবে, চিন্তা করো না। রমাপদকে আশ্বাস দিয়ে চলে এলাম অঘোরনাথের বাড়িতে। রাতে তৃপ্তি করে সাবিত্রী আর সুবর্ণ মায়ের হাতে তৈরি সুগন্ধি আতপ চালের ঝরঝরে সাদা ভাত, 5 রকম ভাজা, খেসারির ডাল আর কড়াইশুঁটি দিয়ে আলু কপির ডালনা খেয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু সে রাতে ঘুম এলো না আমার। ধ্যান যোগে যাকে দেখেছি তার খোঁজ না পাওয়া অবধি শান্তি ছিল না যে, তার ওপর আবার ওই পিশাচিনীর চিন্তা। বাইরে হিম পড়ছিল, তবু পায়ের দিকের জানলাটা খোলাই রেখেছিলাম। অন্ধকারে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছি। এমন সময় জানলার কাছে সেই বৃদ্ধা ডাইনিকে দেখতে পেলাম। গরাদ বেঁকিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। বুঝলাম তার আহ্বায়ক আমাকে হত্যা করার নির্দেশ দিয়েছে।
আমি বিছানা ছেড়ে জানলার দিকে এগিয়ে গেলাম। আমার তাবিজে কৃষ্ণ তুলসীর শিকড় ছিল, গলায় ছিল রুদ্রাক্ষের মালা, যা আমাকে সুরক্ষিত রেখেছিল। ওই ডাকিনী গরাদের ভিতরে হাত গলিয়ে আমার গলা টিপে ধরার চেষ্টা করতেই রুদ্রাক্ষের স্পর্শে ও ছিটকে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। তারপর ছটফট করতে করতে ভয়ে পালিয়ে গেল। তখনও ভোর হতে অনেক সময় বাকি ছিল। ফের শুয়ে পড়লাম, কিন্তু মাঝরাতে হঠাৎ প্রবল অস্বস্তি শুরু হলো। মনে হলো খুব কাছেই কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। আমি আমার দিকে বন্ধ জানলার কপাট খুলে এদিক ওদিক তাকালাম। ওদিক থেকেই আওয়াজটা আসছিল, কিন্তু জানলার বাইরে কাউকে দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার যে শুতে এলাম, অমনি কান্নার আওয়াজ শুরু হলো। আবার জানলার কাছে ছুটে গিয়ে দেখি কেউ কোথাও নেই। ভারী রাগ হলো আমার। মনে হলো রাত বিরেতে কেউ আমার সঙ্গে মশকরা করছে নাকি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হতেই আমি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। আমার ঘরটা সদর দরজার পাশেই ছিল। আস্তে করে দরজা খুলে বাইরে এসে দেখি এক গ্রাম্য বধূ লাল পেড়ে সাদা শাড়ি পরে স্নান ঘাটের কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চিবুক পর্যন্ত টানা লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছে, গলায় আঁচল জড়ানো, হাতে কঙ্কণ, পায়ে নূপুর। অন্ধকারে চিবুকের দিকে কি একটা যেন ঝকঝক করছে। মনে হলো সোনার নথ পড়ে আছে। আমি সামান্য দূরত্ব রেখে বললাম, কে মা তুমি? এই রাত বিরেতে ঘাটে দাঁড়িয়ে এমন করে কাঁদছো কেন? কোনো কি বিপদ হয়েছে তোমার? বধূটি বলল, আমি এক হতভাগিনী স্ত্রী বাবা। স্বামী আমায় তাই রেঁধেছেন, তাই পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলাম বউটার কথা শুনে। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি মা? বাসা কোথায়? আর তোমার স্বামী বা তোমায় এত রাত্রে বাড়ি থেকে বের করে দিলেন কেন? বউটি কাঁদতে কাঁদতে বলল, আমি আমি এই গ্রামেই থাকি। আমার নাম রত্না। আমি বাপের ঘরে থেকে ওদের চাহিদা মতো টাকা পয়সা সোনা দানা আনতে পারিনি, তাই তিনি আবার বিয়ে করে নতুন বউ এনেছেন। আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। কি করে সহ্য করি বাবা, কি করে সহ্য করি? অনেক ভেবে তাই ঠিক করলাম জলে ডুবে আত্মহত্যা করব। আমি বেশ আহত হলাম, খুব মায়া হলো আমার। বললাম, তোমার বাড়ি কোনটা দেখাও আমায়, আমি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। রত্না আমায় সেই বুড়ো বটতলার দিকে আঙুল তুলে দেখালো। আমি বিস্মিত হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ওদিকে একটাই কুটির আছে গাছপালার ফাঁকে, যাকে সকালে দেখে এসেছি, সেই সাধু বাবা। আমি চমৎকৃত হয়ে গেলাম রত্নার কথা শুনে। রত্না বলে কি, ছাই ভস্য মেখে থাকা ভবঘুরে সাধুরা কখনো সংসারী হয় না। তাহলে এ কেমন সাধু? রত্নার কথা শুনে তাকে আর সাধু ভাবা যাচ্ছে না। সে একজন ভণ্ড প্রতারক। দুপাতার সস্তার পুঁথি পড়ে তাবিজ কবচ শিখে ছাই মেখে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা কেবল। সকাল হোক, ওর কুটিরে গিয়ে
সব ভণ্ডামি প্রকাশ করে দেব গ্রামবাসীদের সামনে। কিন্তু এত রাতে রত্না একা মেয়ে মানুষ, কোথায় যাবে? কে আশ্রয় দেবে ওকে? ওকে ওর বাপের বাড়ি পাঠানো ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। তাই অনেক ভেবে চিন্তে রত্নাকে বললাম, মা, তুমি আজকের রাতটা রমাপদর গৃহে কাটিয়ে দাও। আমি সকাল সকাল কাউকে দিয়ে তোমাকে তোমার পিত্রালয়ে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দেব। রত্নাকে আমার ঘরটা দেখিয়ে বললাম, রত্না মা, বাকি রাতটুকু এই ঘরে দৌড় দিয়ে শুয়ে পড়ো। আমি দাওয়ায় বসে আছি, কোনো ভয় নেই তোমার। সকাল হলে সব ব্যবস্থা করে দেব। রত্না আমার কথা মতো ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ল। আমি একটা আলোয়ান গায়ে দিয়ে বাইরে বসে রইলাম। ঝোলাখানা আমার পাশেই রাখা ছিল। কিছুক্ষণ বসে থাকার পর চোখ ঘুমে জড়িয়ে এলো। দাওয়ার এক কোণে রাখা মাদুর বিছিয়ে শুয়ে পড়লাম। একটা খারাপ স্বপ্ন দেখে ভোর রাতে ঘুমটা ভেঙে গেল। শীতের ভোর, তখনও আকাশ ফর্সা হয়নি। চোখ বুজে পড়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই টের পেলাম আমার মুখের ওপর কেউ ঝুঁকে পড়েছে। এক হাত ঝোলার ওপর রেখে শুয়েছিলাম। হাতটা আপনা থেকেই ঝোলার ভিতরে চলে গেল। পচা মাংসের কটু গন্ধে গা গুলিয়ে উঠেছিল। তবু দাঁতে দাঁত চেপে শুয়েছিলাম। চোখটা অল্প খুলে দেখলাম রত্নার শরীরটা এখন ভয়ঙ্কর পিশাচিনিতে পরিণত হয়েছে। ঠোঁটের দুপাশ থেকে সদন্ত বেরিয়ে এসে আমার রক্ত পান করতে উদ্যত হয়েছে। গলায় তীক্ষ্ণ দাঁত ফোটাবার মুহূর্তে আমি ঝোলা থেকে ছোট ত্রিশূলটা বার করে ওর পিঠের ওপর বসিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। এই অবস্থায় সেই সর্বনাশিনী কান ফাটানো কর্কশ্বরে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। পিঠের খানিকটা অংশ পুড়ে গেছিল। আমি আর কিশোরী হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি দেখে তারানাথ বললেন, জানি কি ভাবছ তোমরা। আমার গলায় রুদ্রাক্ষের মাদুলি, হাতে সুরক্ষা কবচ থাকতেও ওই পিশাচিনি আমার রক্ত পান করতে এলো কেন? কি তাই তো? তারানাথের চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমরা সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি তো নিজেকে সুরক্ষিত রেখেছিলেন, তাহলে এমন ঘটনা ঘটল কি করে? তারানাথ সহাস্যে বললেন, রত্না যখন সাধুর কুটির দেখিয়ে বলেছিল ওটাই ওর স্বামীর বাড়ি, তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি দাওয়ায় শোয়ার আগে ইচ্ছে করেই নিজেকে তাবিজ থেকে মুক্ত করে রাখি। পিশাচিনী ডাকিনীরা নানা রকম জাদুবিদ্যা জানে। রত্না একটু ঝুঁকি নিয়েই জাদুবিদ্যার দ্বারা আমার সুরক্ষা বন্ধনী কেটে মেরে ফেলতে চেয়েছিল। আমিও তক্কে ছিলাম। রত্না যখন দেখল আমি নিজেই অরক্ষিত অবস্থায় রয়েছি, তখন কিছু মাত্র সময় নষ্ট না করে রক্ত খেতে চলে আসে। আর আমি সেই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। কিশোরীর চোখ কপালে তুলে বলল, কি সর্বনাশ! আপনি তো বিপাকে পড়ে যেতেন ঠাকুরমশাই, যদি পিশাচিনী জাদুবিদ্যা প্রয়োগ করে ফেলতো। তারানাথ হেসে বললেন, জাদুবিদ্যা কাটানোর মন্ত্র আমার জানা। আমার ক্ষমতার বিষয়ে ওই পিশাচিনী রত্না কতটুকুই বা জানে। জাদুবিদ্যা প্রয়োগ করলে তা ব্যর্থতায় পর্যবসিত হতো। আমি ওকে তখনকার মতো ভাগাবার ব্যবস্থা করেছিলাম মাত্র।
অমাবস্যার সন্ধ্যায় ওর ধ্বংস অনিবার্য ছিল। আমি বললাম, আর ওই ভয়ঙ্কর স্বপ্নটা, সেই ব্যাপারেও একবার আলোকপাত করুন। ঠিক বলেছ ভায়া। তাছাড়া ওই পিশাচিনীর আগমনের কারণ কি ছিল? সে কি শুধু রক্ত পান করে নিজের ক্ষুণ্ণিবৃত্তির জন্যই গ্রামে হানা দিয়েছিল? তাছাড়া ওই বহুরূপী পিশাচিনী কেন হঠাৎ অন্যান্য ঘরবাড়ি ছেড়ে সাধু বাবার আস্তানাটা দেখিয়েছিল? আমাদের থামিয়ে তারানাথ বললেন, আরে রোসো, ধীরে ধীরে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আগেই যদি বলে দিই তাহলে তো গল্পের খেই হারিয়ে ফেলবে, কিছু বোধগম্য হবে না। আমরা আবার তক্তপোষে পা তুলে ভালো করে গুছিয়ে বসলাম। তারানাথ বললেন, রত্নার কর্কশ চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। আকাশ ফর্সা হয়ে এসেছে তখন। আমি অঘোরনাথকে সব কিছু খুলে বললাম। হই হট্টগোল কানে এলো। পাড়া পড়শিদের অনেকের কানেই আওয়াজটা গেছে। তারা বাড়ির সদর দরজা খোলা দেখে ভিতরে চলে এলো। অশোক কিছু বলার আগেই অঘোরনাথ বলল, একটা ভয়ঙ্কর নিশাচর পাখি এসে আমাদের খামার ঘরের চালে বসেছিল। আমি ঢিল ছুটতেই সেটা অমন বিশ্রী আওয়াজ করে উড়ে পালিয়ে গেল। অঘোরনাথকে বাধ্য হয়েই মিছে কথা বলতে হলো। পিশাচিনীর কথা জানালে গ্রামবাসীদের মনে অহেতুক আতঙ্ক ছড়াতো। এতে আমার সাধনায় ব্যাঘাত ঘটত। গ্রামবাসীরা তখনকার মতো শান্ত হয়ে যে যার ঘরে ফিরে গেল। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেল। আমি একবার সাধু বাবার আস্তানার দিকে গেলাম। তিনি তখন বুড়ো বটতলায় পোড়ো মন্দিরের চাতালে তুলসী তলায় বসে মাদুলি, যজ্ঞোপবীত ইত্যাদি তৈরি করছিলেন। পোড়ো মন্দিরের অদূরেই তার মাটির কুটির। ঝোপঝাড়ের আড়াল দিয়ে এগিয়ে গিয়ে দেখলাম কুটিরটা ফাঁকা। মাটির দাওয়ায় কতগুলো শিকড় বাকড় আর পুঁথিপত্র ছড়ানো রয়েছে। কিছু তৈজসপত্র এবং বিভিন্ন উপকরণ সামগ্রীতে ঠাসা একটা ছোট ডালা খোলা কাঠের বাক্সও ছিল সেখানে। আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলাম বাবাজি একাই থাকেন। আমি সব দেখে শুনে রমাপদদের বাড়িতে গেলাম। ওদের গৃহ পুনরায় বন্ধন করে সকলকে একটি করে ত্রিমুখী রুদ্রাক্ষের সুরক্ষা কবচ পরিয়ে দিলাম। ক্রিয়াকর্মাদি শুরু করার আগে কিছু নিয়ম আচার থাকে, সেগুলো সম্পন্ন করে রমাপদকে বললাম, আমার একটা নির্জন প্রশস্ত স্থানের প্রয়োজন। রমাপদ তাদের বাড়ির পিছন দিকে গাছপালায় ঠাসা পাঁচিল ঘেরা একটা জায়গা দেখিয়ে দিল। আমি স্থানটি পরিষ্কার করে দিতে বললাম। ইতিমধ্যেই দুপুর গড়িয়ে গেল। শীতের বেলায় সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলো। আমি গঙ্গা জলে হলুদ, অগ্রু, গোলাপ জল, সর্বৌষধি, মহৌষধি মিশিয়ে নিশিকান্তকে স্নান করিয়ে দিলাম। এছাড়াও বেশ কিছু নিম পাতা সংগ্রহ করে রাখা ছিল। উপাচারের পাত্র থেকে সাদা এবং কালো সরিষা তুলে নিয়ে একসাথে মিশিয়ে অন্য একটি পাত্রে রেখে দিলাম। এরপর নিম পাতাগুলি গঙ্গা জলে ধুয়ে আলাদা করে রাখলাম। এরপরে নিম পাতাগুলিকে অগ্রু আর গোলাপ জলে ডুবিয়ে একটা ঝাড় তৈরি করে রমাপদকে দিয়ে বললাম, তোমাদের দাওয়ার প্রবেশপথে বাঁশের মাচায় ঝুলিয়ে রাখো। আরও নিম পাতা হাতে নিয়ে নিশিকান্তর বিছানার নিচে একটা কালো পাত্রে দুরকম সরিষা রেখে তার মধ্যে অগ্রু দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম।
ওই তাপটা নিশিকান্তকে নিতে বলে 108 বার ওং ডাকিনী দৈবৈ স্বাহা এই মন্ত্রটি উচ্চারণ করতে বললাম। তারপর 108 বার দক্ষিণাকালী মন্ত্র জপ করতে বললাম। নিশিকান্ত আমার নির্দেশ মতো নিষ্ঠা ভরে মন্ত্র পাঠ করেছিল, ফলে ও পুরোপুরি বিপদ মুক্ত হলো। ওর কবচ খুলে আরও একটি শক্তিশালী সুরক্ষা কবচ পরিয়ে চিরতরে বেঁধে দিলাম। রমাপদ আর সরলাকেও সুরক্ষা কবচ পরিয়ে দিলাম। এরপর বাড়ির পিছনে সেই পাঁচিল ঘেরা জায়গায় উত্তর পূর্ব কোণে আসন পেতে বসে যজ্ঞকুণ্ড তৈরি করলাম। আমি ধ্যানে বসার পূর্বেই গাত্রবন্ধন করে নিয়েছিলাম। অশোকদের জ্ঞাতি ভাই রাখহরি আমার কথা মতো একটা কচি বাঁশ গাছ কেটে নিয়ে এলো, যার উচ্চতা হাত 3 বেশি নয়। আমি সেটা 3 বার মেপে মাটিতে পুঁতে দিলাম। তারপর তার গায়ে সিঁদুর ও জাফরান লেপন করে চারপাশে চোখ বুলিয়ে নিলাম। মাটিতে হাঁটু গেড়ে বসে হাঁটু দুটো মাটিতে পুঁতে পিছনে পা প্রসারিত করে পশ্চাতে ভর দিয়ে বসে ওই অবস্থায় মূল মন্ত্র জপ করতে শুরু করলাম। নিশিকান্ত, রমাপদ, রাখহরি, অঘোর, অশোক সকলেই হাত জোড় করে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই অনুভব করলাম পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে। একটা দম চাপা বায়ুশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে চতুর্দিকে। হঠাৎ চারপাশ থেকে ভয়ানক তর্জন গর্জন ভেসে এলো। মনে হলো হিংস্র পশুর চেয়েও প্রবল হুঙ্কার ছাড়তে ছাড়তে কারা যেন পা দাপিয়ে বেড়াচ্ছে। পৈশাচিক গর্জন ক্রমশ বেড়ে গেল। ডাক ডাকিনী, পিশাচ পিশাচিনীর দল ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমাকে ঘিরে প্রলয় নৃত্য করতে করতে আমার সাধনায় বিঘ্ন ঘটাতে লাগল। আমি টের পেলাম তাদের নারকীয় উল্লাসে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। উপস্থিত সকলেই ভয় ঠক ঠক করে কাঁপছে। কেউ কেউ কাঁপা কাঁপা স্বরে ইষ্টনাম জপ করতে লাগলো। তবে নানা রকমভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেও আমি সেসব দিকে দৃষ্টিপাত করলাম না। এক মনে মূল মন্ত্র জপ করতে লাগলাম। জপ শেষ হবার আগেই সেই তর্জন গর্জন আরও বেড়ে গেল। ভূমিকম্পের মতো থর থর করে কেঁপে উঠল বিস্তীর্ণ প্রান্তর। তখন আমি তাদের শান্ত করে আয়ত্তে আনার জন্যে ওং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা এই বিশেষ মন্ত্রোচ্চারণ শুরু করলাম। সেই অসৎ ব্যক্তিটির নাম আমি জানতাম, যেই ডাকিনীদের আহ্বান করে এনেছে। সে একজন অসৎ তান্ত্রিক। তার নামটি মনে মনে উচ্চারণ করে ওই বিশেষ মন্ত্রটি আরও 10 বার পাঠ করতেই সমস্ত তর্জন গর্জন থেমে গেল। সেই অসৎ তান্ত্রিকের আজ্ঞাবাহী অপশক্তি তাকে পরিত্যাগ করে ধীরে ধীরে প্রকট হলো আমার সামনে। তাকে দেখে রাখহরি ভয়ে আঁতকে উঠল। সে তাকে চিনতে পেরেছে। সেই অপশক্তির একই অঙ্গে 2টি রূপ। শরীরের অর্ধেক অংশ সেই বৃদ্ধা ডাকিনী, যে নিশিকান্তর ওপর ভর করেছিল, আর বাকি অংশ উদয়পুরের পিশাচিনী, যে বহু লোকের প্রাণ নিয়েছে, রাখহরিকে আক্রমণ করে এবং রত্না সেজে আমাকে হত্যা করতে আসে। ওই ডাকিনীকে যে আহ্বান করে এনেছে শীতলপুর গাঁয়েই সেই আহ্বায়কের বর্তমান ঠিকানা। সুতরাং
শীতলপুরের মানুষের ওপর আক্রমণ করলে ওই অসৎ তান্ত্রিক ধরা পড়ে যেতে পারে। তাই নিশিকান্তর ওপর ভর করলেও ক্ষুধা নিবৃত্তির জন্যে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন সেই বৃদ্ধা ডাইনি উদয়পুরে চলে যায় পিশাচিনীর রূপ ধরে রক্তপানের উদ্দেশ্যে। এখন প্রশ্ন হলো, সেই আহ্বায়কটি কে? সে কেন ডাকিনী আহ্বান করে নিশিকান্তর ক্ষতি করতে চেয়েছিল? সে কথা ভাবতে না ভাবতেই সেই তান্ত্রিক এসে হাজির হলো। তার আহ্বান করা ডাকিনী তাকে ত্যাগ করে কোথায় এসেছে তা দেখার জন্যে রাগে ফুঁসতে ফুঁসতে আমাদের সামনে এসে উপস্থিত হলো। তার মুখে অশ্রাব্য গালিগালাজ শুনতে শুনতে ভণ্ডামি দেখে আমি তৎক্ষণাৎ উঠে পড়লাম। কাঁটা গাছের ডালপালা পাঁচিলের ওপর এসে পড়েছিল। অসাবধানতাবশত জটাধারীর পর চুল খুলে পড়ে গেল। তার সামনে গিয়ে বিদ্রূপ করে বললাম, তোমার সব জারি জুরি খতম হয়ে গেছে, মুখোশটা এবার খোলো দেখি, ভণ্ড প্রতারক সাধু বাবা জীবন। সাধু বাবা রাগে ফুঁসছিল। আমার কথা শুনে মূর্খের মতো আমাকে আঘাত করতে উদ্যত হলো। তার আগেই রমাপদ এবং কয়েকজন গ্রামবাসী এসে ওর নকল দাড়ি গোঁফ লাগানো মুখের আস্তরণটা এক টানে খুলে দিল। তাকে দেখে অঘোর, অশোক, রাখহরি, নিশিকান্ত সকলেই স্তম্ভিত হয়ে গেল। গ্রামবাসী আর রমাপদ তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এক গ্রামবাসী তো চোখ বড় বড় করে বলল, আরে আরে এ তো চাঁদপুরের শক্তি কাপালিক। আমি দপ্তরের কাজ নিয়ে গত বছর চাঁদপুর গেছিলাম, সেখানে এই লোকটারে দেখেছি। ও ওখানে শক্তি কাপালিক নামে পরিচিত। তাবিজ কবচ তন্ত্র মন্ত্র করতে দেখছি। লোক মুখে শুনেছিলাম শক্তি কাপালিক নাকি মাঝে মাঝে চাঁদপুরে আসে, বুঝলি। নানান সমস্যার সমাধানে মাদুলি দেয়, ভূত প্রেত তাড়ায়, টোটকাটাটকি করে। তারপর বহুদিন চাঁদপুরে যাওয়া হয়নি, আর কোনো খবরও রাখিনি। সব শুনে রমাপদ লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে গেল। আসলে শক্তি কাপালিক হল রমাপদর জ্যেষ্ঠ ভ্রাতা শক্তিপদ। তাদের বাবা শক্তিপদকে একদম পছন্দ করতেন না। সে তার বাবা কালীপদর বিরুদ্ধে গিয়ে চাঁদপুরে শক্তি কাপালিক নাম নিয়ে তন্ত্রমন্ত্রের নামে ব্যবসা খুলে বসেছিল। কিন্তু অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে হঠাৎ করেই শীতলপুরে এসে বসবাস শুরু করেছিল। শক্তিপদর আচার ব্যবহার দিনকে দিন অসহ্য হয়ে উঠেছিল কালীপদর কাছে। একদিন গভীর রাতে কালীপদর ব্যবসার টাকা নয় ছয় করে পালিয়ে গেল। নিজের মায়ের গয়নাগাটিও হাতিয়ে নিয়েছিল যাবার সময়। কালীপদর বিশ্বস্ত বহু বছরের পুরনো ভৃত্য হরি সব দেখে ফেলে। হরিকে খুন করে শক্তিপদ ফেরার হয়ে যায়। এই ঘটনার পর থেকে কালীপদ শয্যাশায়ী হয়ে পড়ে। এরপর একদিন কালীপদ মারা যান। ওদিকে শক্তিপদর মাথার ওপর খুনের মামলা ছিল। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। সে তাই চাঁদপুরে থাকা সমীচীন মনে করেনি। কিছুদিন অন্যত্র গা ঢাকা দিয়ে থাকার পর সেই শীতলপুরেই ফিরে এলো, জটাধারী সাধুর ছদ্মবেশ ধারণ করে। গ্রামে এসে শক্তিপদ দেখে রমাপদ একাই সব সম্পত্তির মালিক হয়ে বসেছে। এমনিতেও কালীপদ মারা যাবার আগেই শক্তিপদকে তেজ্যপুত্র করে দিয়ে গেছিলেন। রমাপদ একা সব ভোগ করছে দেখে হিংসায় জ্বলে যায় এবং সপরিবারে ওদের ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। শক্তিপদ নিকৃষ্ট শ্রেণীর তন্ত্র সাধনা শিখেছিল তার এক গুরুর কাছে। কালা জাদু, বশীকরণ
মারণ, উচাটন, বান মারা, এক শ্রেণীর মানুষের ক্ষতি সাধন করে তার বদলে তাদের শত্রুপক্ষের কাছ থেকে মোটা টাকা আদায়ের ভালোই ফন্দি ফিকির ফেঁদে বসে। সাথে মানুষের উপকারের জন্য তাবিজ কবজ ইত্যাদিও দিয়ে থাকে। ফলে সব মিলিয়ে ভালোই পসার জমে ওঠে। ডাকিনী আহ্বান করে নিশিকান্তর ক্ষতি করতে পারলে আপনা থেকে বাকিরাও সন্তান হারানোর দুঃখে মুহ্যমান হয়ে পড়বে। সেই সুযোগে খারাপ তন্ত্র প্রয়োগ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। কেউ কিচ্ছু টের পাবে না। ওর ওপর কারো কখনো সন্দেহও হবে না। সপরিবারে তারা শেষ হয়ে গেলে সুযোগ বুঝে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে ভোগ করতে পারবে। এমন পরিকল্পনাই করেছিল শক্তিপদ। তন্ত্র সাধনার খারাপ দিকটাই সে বেছে নিয়েছিল। আমি আর কিশোরী তখনও ধন্দে ছিলাম। একটা প্রশ্ন আমাদের মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছিল। তারানাথ তক্তপোষ ছেড়ে ঘরের এক কোণে রাখা কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে খেলেন। কিশোরী চাপা স্বরে বলল, বিভূতি ভায়া, আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। ঠাকুরমশাই ইতিপূর্বেই বলেছেন ওই সাধু বাবা সস্তার পুঁথি কিনে তাবিজ কবচ করে। তন্ত্র সাধনার কোনো চিহ্ন ওর কপালে নেই। অথচ এখন বলছেন ওই সাধু বাবাই আসলে ডাকনি তন্ত্রের সাহায্যে রমাপদর গোটা পরিবারকে ধ্বংস করে দিতে চায়। সে নিকৃষ্ট শ্রেণীর গোপন সাধনা করে এবং তাকে বারবার অসৎ তান্ত্রিক বলে ঘোষণা করেছেন। আমি কিশোরীর কথা সমর্থন করে বললাম, একই কথা তো আমিও ভাবছি কিশোরী। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করি, বিষয়টা পরিষ্কার না হওয়া অবধি আমি স্বস্তি পাচ্ছি না। কথা বলতে বলতে লক্ষ্য করলাম তারানাথের ঠোঁটের কোণে আবার হাসির রেখা ফুটে উঠেছে। তিনি বললেন, তখনই যদি আসল কথাটা বলে দিতাম তাহলে তো মুখোশের অবতারণা করার প্রয়োজন হতো না, ওখানেই কাহিনী শেষ হয়ে যেত। আমরা হতভম্ব হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তারানাথের দিকে। ওনার কথাগুলো হেঁয়ালির মতো লাগলো। তারানাথ আমাদের আর অন্ধকারে না রেখে বললেন, আসলে যেদিন প্রথম সাধু বাবাকে আমি দেখি সেদিন গ্রামবাসী আর ভক্তদের সামনে শক্তিপদ সাধু বাবার মুখোশ পরেই ছিল। তাই তার কপালে তান্ত্রিকের বিশেষ চিহ্ন দেখতে পাইনি। মামুলি ভণ্ড সাধকই ভেবেছিলাম, কিন্তু আমার মন খচখচ করছিল। মনে হলো যা দেখেছি সেটা সত্যি নয়। তাই সেদিন রাতে উদয়পুর থেকে ফেরার পথে অঘোর অশোককে বললাম, তোমরা এগিয়ে যাও, আমি একটা দরকারি কাজ সেরে আসছি। ওরা চলে যেতেই আমি সাধু বাবার আস্তানায় গেলাম। শুনেছিলাম সন্ধ্যের পর উনি ধ্যানে বসেন, তাই কারো সাথে দেখা করেন না। আমি যখন বুড়ো বটতলায় গেলাম দেখলাম দরজার কপাট বন্ধ হয়ে গেছে, অর্থাৎ উনি আর কারোর সাথে দেখা করবেন না। আমি এটাই দেখতে চেয়েছিলাম, তবে সামনের দিকের দরজা জানলা বন্ধ থাকলেও কুটিরের পিছনে খিড়কির জানলাটা খোলাই ছিল। পা টিপে টিপে সেখানে গিয়ে উঁকি মেরে দেখলাম একজন বছর 50-এর শক্ত সমর্থ জোয়ান লোক ঘরের মাটিতে বসে চোখ বুজে ধ্যান করছে। চারপাশে তন্ত্র সাধনার বই, পুঁথিপত্র, উপাচারের পাত্র, নরকরটি, হাড়গোড়, শুকনো জবার মালা, কালো জাদুর উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা কাগজে ছক কেটে কিছু লিখে রেখেছে। ধ্যান মন্ত্র জপের সাথে সাথে
কিছু অনিষ্টকারী অশুভ মন্ত্র উচ্চারণ করে ওই কাগজে একটি করে নাম লিখছে আর বশীকরণ মন্ত্র জপ করছে। এবার আসি স্বপ্নের কথায়। ভোর রাতে যখন রত্না আমায় আক্রমণ করে, তার মাত্র কয়েক মুহূর্ত আগেই সেই ঘটনাটি আমি স্বপ্নে ঘটতে দেখেছিলাম। মা আমাকে স্বপ্নে আসন্ন বিপদের ইঙ্গিত দিয়েছিলেন। আমি তখনই আচ্ছন্ন হয়ে পড়ে থাকার ভান করে ঝোলায় রাখা ত্রিশূল ছুঁয়ে শুয়েছিলাম। আমাদের কাছে সব কিছু এবার সকালের আলোর মতোই স্পষ্ট হয়ে গেল। কিশোরী বলল, শক্তিপদ যেমন পাক্কা শয়তান তেমন তুখোর অভিনেতা। আমি সম্মতি জানিয়ে বললাম। ঠাকুরমশাই, এবার গল্পের শেষের অংশটুকু বলুন, শেষ পর্যন্ত কি ঘটেছিল? তারানাথ বললেন, শেষটা যেমন ভয়ঙ্কর তেমনই চমকপ্রদ। আমার নির্দেশে শক্তিপদর আস্তানা থেকে তার কাঠের বাক্সটি নিয়ে আসা হলো। রমাপদদের উঠোনে পড়ে থাকা সেই উচ্ছিষ্ট বস্তুগুলোর সাথে ওই কাঠের বাক্সটিকেও যজ্ঞের আগুনে নিক্ষেপ করা হল। শক্তিপদ নিজের সমস্ত ক্ষমতা হারিয়ে আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিল। তবু তার মধ্যেও নিজের কীর্তিকলাপ নিজের কানে শুনে আচমকা যজ্ঞকুণ্ডের পাশে থাকা জ্বলন্ত ধুনি আর কাঠ তুলে শটান ছুঁড়ে দিল ডাইনিটার দিকে, যাতে সে আমার আজ্ঞাবহ দাসে পরিণত হওয়ার আগেই পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু ভস্ম হওয়ার বদলে সেই বৃদ্ধা ডাকিনীর ভয়ঙ্কর নিষ্ঠুর হাসির আওয়াজ ভেসে এল। সেই অতি অলৌকিক অদ্ভুতুড়ে হাসির আওয়াজে কেঁপে উঠল বিস্তীর্ণ চরাচর। শক্তিপদর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখান থেকে ছুটে পালাবার আগেই এক আশ্চর্য মায়া বলে বৃদ্ধা ডাকিনীর কাঁচা পাকা এলো চুল কার্তিকের হিমেল হাওয়ায় উড়ে এসে দড়ির মতো পাক দিয়ে শক্তিপদর গলা পেঁচিয়ে ধরল। জ্বলন্ত কাঠ আর ধুনিটা হঠাৎ শূন্যে উঠে ধেয়ে এলো শয়তান শক্তিপদর দিকে। প্রচণ্ড আতঙ্কে তার হৃদযন্ত্র বিকল হয়ে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ মৃত্যু ঘটে গেল। আমি শান্তি যজ্ঞের আয়োজন করে মন্ত্রপুত ধোঁয়া ছড়িয়ে দিলাম। শীতলপুর গাঁয়ের আকাশে বাতাসে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ল। পিশাচ দোষে দুষ্ট উদয়পুরও পৈশাচিক শক্তির কবল থেকে মুক্ত হল সেদিন। অঘোরদের অনুরোধে আরও 2 দিন শীতলপুরে কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেন তারানাথের সাথে সেই অতীতে হারিয়ে গেছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, ভবিতব্য বা কর্মফলকে কোনো বিদ্যার দ্বারাই আটকে রাখা যায় না। কালের নিয়মে সকলকেই কৃতকর্মের ফল ভোগ করতেই হয়। তারানাথের গল্প যেন শেষ হয়েও ফুরোতে চায় না। একটা রেশ থেকে যায় প্রতিবার। গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছিল। এদিকে পরের দিন আপিস ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি আর কিশোরী বাধ্য হই বেরিয়ে পড়লাম তারানাথের মঠ লেনের বাড়ি থেকে।